ডক্টর ইউনূসের যে উচ্চ মার্গের ডিগ্রি, তার অসংখ্য পুরস্কার, এসব নিয়ে আমরা গর্ববোধ করছি। আসলে এখানেই প্রকৃত ভয়টা। একজন মানুষ প্রকৃতিগতভাবে যেসব যোগ্যতা মনুষ্যত্ব নিয়ে জন্মায়, সেসব যোগ্যতা এবং মনুষ্যত্বকে মেরে কৃত্রিম কিছু যোগ্যতা তৈরি করছে বিগত কয়েক শত বছর ধরে পৃথিবী, বিশ্ব। আর সেই কৃত্রিম যোগ্যতা এবং শিক্ষার ফসলই হচ্ছে আজকের ডক্টর ইউনূসের মতো এমন অনেকেই। ক্ষুদ্র ঋণ বিষয়ে আমি একটা মৌলিক তথ্য দিচ্ছি আজকে। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে স্বনির্ভর এবং স্বাধীন হয়ে। আপনারা আমাকে বলেন তো, যে মানুষটাকে সৃষ্টিকর্তা স্বাধীন এবং স্বনির্ভর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সে পৃথিবীতে আসার পরে বৃহৎ ঋণ অথবা ক্ষুদ্র ঋণ নিতে হবে কেন? এই যে ক্ষুদ্র ঋণের ধারণা এবং এর সঙ্গে সুদকে সম্পৃক্ত করা হয়েছে, কেন ঋণ কেন নিতে হবে আমাকে বলুন। যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ অভাবগ্রস্ত থাকে, তার বর্তমান চাহিদা পূরণে অসমর্থ থাকে, তাহলে কেন অসমর্থ? তার সম্পদ অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বা অন্য কেউ ভোগ করছে। অথবা যদি নির্দিষ্টভাবে তার সম্পদ কার কাছে গিয়েছে বা কে ভোগ করছে সেটা আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে তার ব্যবসা বাণিজ্য আপাতত চলার জন্য তাকে কি দেয়া হবে? ঋণ না, ক্ষুদ্র ঋণ যদি তাকে দেয়া হয়, তাকে কেন? ঋণ তো পরের কথা। প্রথমত দেখতে হবে যে একটা সমাজে বা রাষ্ট্রে যত সংখ্যক মানুষ অভাব বা দরিদ্র আছে, অভাবগ্রস্ত আছে, তাকে ক্ষুদ্র ঋণের সমপরিমাণ তাকে দান সদকা করা যায় কিনা, জাকাত থেকে টাকা দেয়া যায় কিনা। ক্ষুদ্র ঋণে যেতে হবে কেন? আর সেটা ঋণেও থাকে না, সেটা সুদে চলে যায়, যে এত টাকা নিতে হবে, এত টাকা নিবে, নিয়ে ব্যবসা করবে, তারপর এত % দিবে, লাভ দিবে। এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদি ধারণা, এটা পৃথিবীর একটা মৌলিক জঘন্যতম ধারণা, মানব ইতিহাসের একটা জঘন্যতম অধ্যায়। আর এই জঘন্যতম অধ্যায়ের একজন অন্যতম জনক আমাদের আজকের এই বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই উৎফুল্ল যে তিনি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন। যা হোক, এত উৎফুল্ল হওয়ার কোনোই কারণ নাই। আমি আজকে সুদ নিয়ে মৌলিক একটা তথ্য দিলাম যে ঋণ, সেটা ক্ষুদ্র বা বৃহৎ হোক, পাপ যেমন ছোট বা বড় বলতে আসলে তেমন কিছু নাই, ছোট পাপও যেমন ঘৃণিত, ঋণটাও ক্ষুদ্র বৃহৎ বলতে কোনো কথা নাই। প্রথমত ঋণ বলতেই ঘৃণিত। মানুষ ঋণ করতে হবে কেন? তার মৌলিক অধিকার সে পাবে না কেন? মৌলিক অধিকারের ঘাটতি থাকবে কেন? মৌলিক অধিকার পূরণের দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, সমাজের এবং সমাজের বিত্তবানদের। তো মানুষ ঋণ করতে হবে কেন? তো এই যে সমাজের, রাষ্ট্রের বৈষম্যের চাপে পড়ে যে অভাবগ্রস্ত মানুষ, তাদের এই অভাবগ্রস্ততা, এই সমস্যাকে পুঁজি করে একদল মানুষ ব্যবসার চিন্তা করে, তারা ঋণ দেয়, এটা দিয়ে ব্যবসা করে। এই ঋণের প্রবক্তা, এই ক্ষুদ্র ঋণ বা কথিত ক্ষুদ্র ঋণ বা সুদের প্রবক্তা আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ব্যক্তি হিসেবে এখনো পর্যন্ত অতটা খারাপ বলা যাচ্ছে না, তবে ক্ষমতা পাওয়ার পর মানুষের আসল চেহারা দেখা যায়।
ক্ষমতা পাওয়ার পরে মানুষের শারীরিক চাহিদা, শারীরিক চেহারায় যেমন পরিবর্তন আসে, ঠিক ভেতরের একটা চেহারায়ও ব্যাপক পরিবর্তন আসে। তো সেই দিক থেকে খুবই আশঙ্কামুক্ত হওয়ার কোনো পথ নেই। আর কেন তাকে প্রধান উপদেষ্টা করা হচ্ছে, কারণ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কারণ আমাদের বাংলাদেশ এতটা দরিদ্র এবং এতটা সত্যিকার মানুষের সংকটে ভুগছে যে আর কেউ নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এখনকার তত্ত্বাবধায়ক সরকারে যদি বৈষম্য কমাতে চান তাহলে শুধু শিক্ষিতদেরকে কেন রাখা হবে? তথাকথিত শিক্ষিতের বাইরেও কি ভালো মানুষ নেই? তাদেরকেও দু একজন উপদেষ্টা হিসেবে রাখা হোক। তারপরে আলেম রাখার আওয়াজ আসছে, অবশ্যই এটা সমর্থন করি, কিন্তু একজন হাফেজও তো থাকতে পারে, হাফেজও রাখা যেতে পারে। এমন হাফেজ আছে বা থাকতে পারে, খোঁজ করতে হবে যে কোরআনে হাফেজ এবং তার খুব ভালো জানাশোনা আছে, দক্ষতা আছে, সামাজিক রাষ্ট্রীয় মানবিক জ্ঞান আছে বা চিন্তা দর্শন আছে, গবেষণা আছে, এমন কাউকে খোঁজ করে নেওয়া যেতে পারে। কেউ তো যারা আছে তারা তো আর গিয়ে সেধে উপদেশ দিবে না, সেধে বলবে না যে আমাকে নেন, আমি আছি। ভালো মানুষরা তো কখনো নিজেদেরকে এইভাবে দাবি করেন না সাধারণত। যা হোক, তো এইগুলো জগা খিচুড়ি। আল্লাহ তাআলার মেহেরবানিতে যতটুকু হয়েছে এবং হচ্ছে, আল্লাহ তাআলার কুদরত। আসলে আমাদের পাপ, পঙ্কিলতা, মূর্খতা, অজ্ঞতা এত বেশি যে আমরা খুব একটা ভালো কিছু আশা করতে পারি না। তারপরেও সবার জন্য শুভকামনা রইল, নতুন সরকারের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।